প্রেসিডেন্ট ফার্স্ট পয়েন্টটা দেখো, ইলেক্টেড ফর 5 ইয়ার টার্ম, 5 বছরের জন্য নির্বাচিত হয়, অ্যান্ড এলিজিবল ফর রি-ইলেকশন, অর্থাৎ একবার নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি পদে 5 বছর থাকার পরে দ্বিতীয়বারের জন্য আবার সে প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়াইয়ে অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো নির্বাচন হতে পারে, এটা এমসিকিউতে স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্নতে সাধারণত থাকে যে প্রেসিডেন্ট রি-ইলেকশন হতে পারে কিনা, অর্থাৎ একবার হওয়ার পরে আবার হতে পারে কিনা। এটা হতে পারে এবং কোনো লিমিটেশন নাই যে 2বার হলে আর হতে পারবে না বা 3বার হলে আর হতে পারবে না, এটা রি-ইলেক্টেড হয়ে যেতেই পারে। নেক্সট পয়েন্ট, এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া, ভারতের অর্থাৎ আমাদের দেশের বাংলা করলে কার্যনির্বাহী প্রধান হয়। এক্সিকিউটিভ হেড, এটা মনে রাখতে হবে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে দেশ মূলত চালায় কেন্দ্রীয়ভাবে প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টারকে বলা ডি ফ্যাক্টো হেড, প্রকৃত প্রধান, রিয়েল হেড বলা হয়। আর প্রেসিডেন্টকে বলা হয় নমিনাল হেড। তবে সাংবিধানিকভাবে কিন্তু প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। তো এটাই মনে রাখবে, এক্সিকিউটিভ হেড বললে প্রেসিডেন্ট বলতে হবে, আবার ডিফ্যাক্টো বা রিয়েল হেড বললে কিন্তু প্রাইম মিনিস্টার বলতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো সেকেন্ড পয়েন্টে আরও একবার লাইনটা দেখো, এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া, ভারতবর্ষের কার্যনির্বাহী প্রধান, অ্যান্ড অল দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স অফ দ্য ইউনিয়ন, কেন্দ্রের যত এক্সিকিউটিভ পাওয়ার্স, এটাকে প্রশাসনিক ক্ষমতা বলা যেতে পারে, শ্যাল বি ভেস্টেড ইন হিম, তার উপরেই ন্যস্ত আছে। প্রশাসনিক যে কোনো কাজকর্ম সাধারণত কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রপতির নামেই হয়। থার্ড পয়েন্ট, সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সেস অর্থাৎ সশস্ত্র বাহিনী, এটা সেনাবাহিনী, আর্মি হতে পারে, বিমান বাহিনী হতে পারে, নেভি বা বায়ুসেনা, এয়ারফোর্স হতে পারে। অর্থাৎ আর্ম ফোর্সের 3টে ক্যাটাগরি আছে, স্থলভাগের ক্ষেত্রে, জলভাগের ক্ষেত্রে এবং বায়ুসেনা। তো এই 3 ধরনের সশস্ত্র বাহিনীর জন্যই কিন্তু সুপ্রিম কমান্ডার হচ্ছেন রাষ্ট্রপতি। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, নাগরিকের দিক থেকে তিনি হলেন প্রথম নাগরিক দেশের মধ্যে, অ্যান্ড অকুপাইজ ফার্স্ট পজিশন আন্ডার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এটা ইংলিশে মনে রাখবে, তবে বোঝার জন্য এটা বলা যেতে পারে যে দেশের মধ্যে যত গুরুত্বপূর্ণ পদ আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার, বিশেষ করে সাংবিধানিক যত উচ্চ স্থানীয় পদগুলো আছে, তার মধ্যে প্রথম র্যাঙ্ক করা গেলে প্রথম কিন্তু প্রেসিডেন্ট। তো সেটাকেই বলা হচ্ছে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের ফার্স্ট পজিশন। এখানে লেখা আছে এক্সিকিউটিভ পাওয়ার্স ভেস্টেড ইন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের উপরে যে প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত আছে, শ্যাল বি এক্সারসাইজ, সেটা কিন্তু এক্সারসাইজ বলতে এখানে প্রয়োগ হবে অন অ্যাডভাইস অফ সিওএম, কাউন্সিল অফ মিনিস্টার। সিওএম এর ফুল ফর্ম, এটা নেক্সট নোটগুলিতে তোমরা পড়বে। কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভা, যার হেডে থাকে কিন্তু প্রাইম মিনিস্টার, অর্থাৎ তারই অ্যাডভাইসে কিন্তু প্রেসিডেন্ট তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করবে। তার মানে সে নিজে থেকে কিন্তু স্বেচ্ছাধীনভাবে করতে পারে না। সিওএম রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু পার্লামেন্টের কাছে দায়বদ্ধ, বিশেষ করে লোকসভার কাছে। এটা পার্লামেন্ট না বলে কিন্তু লোকসভা বলা ঠিক। সেম অর্থাৎ মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ, এটা এমসিকিউতে অনেকবারই এসছে, খুব পপুলার কোশ্চেন। সেক্ষেত্রে অ্যান্সার হবে লোকসভা। অর্থাৎ তাদের কোনো কাজের যদি ভুল দেখা যায়, সেক্ষেত্রে লোকসভায় ভোটাভুটি হয়ে একটা বিচার হতে পারে, কাউন্সিল অফ মিনিস্টার ভেঙে যেতে পারে। However, যাই হোক, 42nd অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধন, মেড ইট অব্লিগেটরি বলতে বাধ্যতামূলক করেছে ফর দ্য প্রেসিডেন্টের ক্ষেত্রে টু অ্যাকসেপ্ট অ্যাডভাইস অফ সিওএম। কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস তা কিন্তু মানতেই হবে। তার আগেও মানতে হতো, কিন্তু অব্লিগেটরি বিষয়টা ছিল না।
42তম সংবিধান সংশোধন থেকে কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার যা উপদেশ দেবে তাই কিন্তু প্রেসিডেন্টকে মানতেই হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেছে। ইলেকশন অফ প্রেসিডেন্ট, আর্টিকেল 54। প্রেসিডেন্টের সংক্রান্ত যা আর্টিকেল সবই পড়তে হবে আলাদা করে। 52 52 থেকে শুরু, 61তে মোটামুটি শেষ ইমপিচমেন্ট হয়ে। এছাড়াও প্রেসিডেন্টের আরও বিভিন্ন কার্যাবলী পরবর্তী আর্টিকেলগুলোতেও আছে, তবে নর্মালি প্রেসিডেন্ট ডাইরেক্ট রিলেটেড 52 থেকে 61 পরপর সবগুলো মনে রাখতে হবে। এটা পরীক্ষাতে সবগুলোই প্রায় দেই, যে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কোন আর্টিকেল, ইমপিচমেন্টের ক্ষেত্রে কোন আর্টিকেল, সরানোর যে প্রক্রিয়া, ইলেকশনের ক্ষেত্রে কোন আর্টিকেল, যেটা এখানে 54 দেখতে পাচ্ছ, ওথ বা শপথ নেওয়ার ক্ষেত্রে কোন আর্টিকেল 60। তো এগুলো পুরোটাই পড়তে হবে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড ইনডাইরেক্টলি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি, নির্বাচিত হয় ইনডাইরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে। এটা সংবিধান সভা নোটে তোমরা অলরেডি জেনেছো যে ওখানে মেম্বাররা কীভাবে নির্বাচিত হয়েছিল। প্রথমে প্রাদেশিক সভা মেম্বার, যেটাকে আমরা এমএলএ বলি, নির্বাচিত হলো, তারা আবার ভোট দিয়ে নির্বাচিত করেছিল। এটা ইনডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ সাধারণ মানুষ সরাসরি ভোট দেয় না, সেগুলোই হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। তো এক্ষেত্রে এমএলএ এবং এমপি সবাই ভোট দিতে পায়, তবে তার কিছু এক্সেপশন আছে, সেটা নিচে উল্লেখ আছে, এটা খেয়াল রাখতে হবে। ইনডাইরেক্টলি এটা ইলেক্টেড হয়। এবার ইলেকটোরাল কলেজ, ইলেকটোরাল কলেজ বলতে যারা ভোট দেই, যারা ভোট দিতে পায় তাদেরকে একসাথে ইলেকটোরাল কলেজ বলা হয়। তো ইলেকটোরাল কলেজে কারা থাকবে থাকবে না সেটা নিচে উল্লেখ আছে। অ্যাকর্ডিং টু সিক্রেট ব্যালট, ব্যালট পার্লামেন্টে যে ভোটগুলো হয়, দুই ধরনের ব্যালট ইউজ হয়, একটা সিক্রেট ব্যালট এবং একটা ওপেন ব্যালট। তো শুধু এটুকুই জেনে রাখো এখানে যে প্রেসিডেন্টের যে ইলেকশন হয় সেক্ষেত্রে কিন্তু সিক্রেট ব্যালট ইউজ হয়। বাই দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সমানুপাতিক প্রতিনিধিত্ব, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এটা সংবিধান সভা নোটে একটু বলা হয়েছিল, এখানে আরও ডিটেলসে আছে যে একটা এমএলএ বা একটা এমপি কতজন লোককে রিপ্রেজেন্ট করছে। মূলত এমএলএ থেকে এমপির ভোট ভ্যালুটা হয়। তো একটা এমএলএর ভোট ভ্যালু কত, রাজ্যের টোটাল এমএলএ, প্রথমত হচ্ছে রাজ্যের টোটাল জনসংখ্যা বাই টোটাল এমএলএ, একবার বলা হয়েছিল। তো এই যে একটা বাই মানে অনুপাত, তো যে ভোট ভ্যালু হবে সেটাকে 1/1000 দিয়ে ভাগ করে একটু ছোট করা হয়, অর্থাৎ বাই করা হয়, প্রপোর্শনাল, এটাকে অনুপাত বলা হচ্ছে। তো সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা নিচে যে সূত্র আছে সেখানে আরও ডিটেলসে বলে দিচ্ছি আমি, এটা জাস্ট এখানে জেনে রাখো যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সমানুপাতিক প্রতিনিধিত্বের সিস্টেমে কিন্তু ভোটটা হয় থ্রু সিঙ্গল ট্রান্সফারেবল ভোট। এটাও কিন্তু আগে বলা হয়েছিল। প্রেসিডেন্টের ভোটের একটা নিয়ম আছে, সেটা হলো যে 3 জন বা 4 জন বা এক কথায় একাধিকজন ভোটে লড়াই করতে পারে, নমিনেটেড হতে পারে ভোটে লড়াই করার জন্য। এখন ভোট দিতে গেলে কোনো একজনকেই ভোট দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই, সে 4 জনকেই ভোট দিতে পারে প্রিফারেন্স হিসেবে, যে ফার্স্ট চয়েস এ, সেকেন্ড চয়েস এ, থার্ড চয়েস এ, ফোর্থ চয়েস এ, এইভাবে কিন্তু ভোটটা দিতে পারে। এবার কাউন্টিং যখন হয় তখন ফার্স্ট চয়েসগুলো হয়। এখন জিতবে কে, টোটাল যা ভোট পড়ে আর কি, প্রদত্ত হয়, টোটাল যা ভোট পড়ে তার 50% প্লাস 1, এটাকে কোটা বলা হয়। দেখা গেল যে ভোট ভ্যালু হিসেবে ইউজ হবে, অর্থাৎ এমএলএ একটা ভোট দিল মানে এক নয়, সেটা সমানুপাতিক যে মান বেরোবে সেটা তোমরা ইকুয়েশনে দেখবে। তো টোটাল ভোট ধরা গেল 2 লক্ষ ভোট পড়েছে, তাহলে 50% অর্থাৎ 1 লক্ষ প্লাস 1, 1 লক্ষ 1 লক্ষ 1 যে ভোট পেয়ে গেল সে জিতে গেল। তো ফার্স্ট চয়েসগুলো কত ভোট পেয়েছে সেটা কাউন্ট করা হবে। দেখা গেল যে কেউ 1 লক্ষ 1 পায়নি, ম্যাক্সিমাম 90,000 পেয়েছে। তো সেখান থেকে সর্বনিম্ন যে পেয়েছে ভোট, দেখা গেল একজন সব থেকে কম যে পেয়েছে, এটা নির্দিষ্ট করে বলছি না, তাকে বাদ দিয়ে দেওয়া হবে। পড়ে থাকলো 3 জন, সে 3 জনকে নিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ড হবে। তো সেকেন্ড রাউন্ডেও যদি কেউ
সেই 1,01,000 ভোট না পায়, সেক্ষেত্রে আবার থার্ড রাউন্ড হবে। তো 1,01,000 ভোট যদি পেতে হয়, তাহলে সর্বনিম্ন যে বাদ গেল তার ভোটগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তো 1,01,000 হবে না, কেননা তার ভোট মাইনাস হলে তো কোটা তো কমতে থাকবে। সেই কারণে ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু ভোটগুলো বাদ দেওয়া হয় না। অর্থাৎ সাপোজ ফার্স্ট রাউন্ডে সর্বনিম্ন ভোট 10,000 পেয়েছিল, এক্সকে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু 10,000 ভোট বাকি 3 জনের মধ্যে একটা নির্দিষ্ট নিয়মে ডিস্ট্রিবিউট করা হয়, যাতে কোটা, এটা কোটা বলা হয়, 1,01,000 এই কোটার জন্য থাকে। তো এই যে ভোটটা ট্রান্সফার হয়ে যাচ্ছে ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ড, এটাকে কিন্তু সিঙ্গেল ট্রান্সফারেবল সিস্টেম বলা হচ্ছে। মোটামুটি বুঝে রাখো, অতটা এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা প্রপোর্শনাল সিস্টেম জাস্ট নামটা জানা দরকার, ডিটেলস অ্যানালাইসিস কিন্তু পরীক্ষাতে এখনও পর্যন্ত প্রয়োজন হয়নি। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ, অর্থাৎ কারা কারা ইলেকটোরাল কলেজে থাকে, কারা ভোট দিতে পায়। প্রথমে হচ্ছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য 2 হাউসেস অফ পার্লামেন্ট। খেয়াল রাখতে হবে যে পার্লামেন্ট 2 হাউসেস বলতে লোকসভা এবং রাজ্যসভার, মেম্বার বললে ভুল, ইলেক্টেড মেম্বার্স, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইলেক্টেড ছাড়াও অন্যভাবে মেম্বার হয়, অবশ্যই হয়। রাজ্যসভায় 12 জন নমিনেটেড হয়, বিভিন্ন আর্ট, সোশ্যাল ওয়ার্ক, সায়েন্স ইত্যাদি থেকে প্রেসিডেন্ট নমিনেট করতে পারে 12 জনকে। তো তারা কিন্তু ভোট দিতে পাবে না, কেননা ওরা নমিনেটেড, ইলেক্টেড মেম্বাররাই পাবে। আর লোকসভার ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়ান 2 জন নমিনেটেড হয়, যদিও এখন সেটা তুলে দিয়েছে 2020 সাল থেকে, আর নয়, সম্ভবত 104তম অ্যামেন্ডমেন্ট থেকে, কিন্তু তার আগে অবধি ছিল। তো নমিনেটেডরা মোট কথা পাবে না, ইলেক্টেড মেম্বাররা পাবে, এটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড পার্লামেন্ট ছাড়া আর কোথাকার মেম্বার রাজ্যগুলোর ক্ষেত্রে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেটস, অর্থাৎ রাজ্যের যে আমরা বিধানসভা বলে জানি, তো তাদের যারা, অবশ্যই এখানেও ইলেক্টেড মেম্বার, বিধানসভাতেও কিন্তু একজন অ্যাংলো ইন্ডিয়ান নমিনেশনের বিষয়টা ছিল, তো সে পাবে না। যারা ইলেক্টেড, অর্থাৎ সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে, তারা পাবে। যদিও রাজ্যসভার যারা মেম্বার বা এমপি, তারা ইনডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়, এমএলএরা ভোট দেয়। মোট কথা ইলেক্টেড মেম্বার, সেটা খেয়াল রাখতে হবে। অপশানে যদি ইলেক্টেড মেম্বার না, ইলেক্টেড কথাটা না থাকে, তাহলে সেটা হবে না, এটা খেয়াল রাখবে। তোমাদের একটা সুবিধা যে তোমাদের তো না দেখে লেখার এখানে ব্যাপার নাই, তো সেহেতু খেয়াল রাখবে ইলেক্টেড থাকতে হবে, ইলেক্টেড না থাকলে সেটা ভুল হবে। যদিও তোমাদের এমন নয় যে অপশান থাকবে বলে আমি ঠিকঠাক মুখস্থ করলাম না, কারণ ইন্টারভিউতে তোমাকে যদি ধরে, তুমি যদি ইন্টারভিউতে তোমাকে কিন্তু অপশান দেবে না, অতএব তোমাকে বিনা অপশানে যাতে পারা যায় সেরকমভাবে সব বিষয়ই করতে হবে, নাহলে আলটিমেটলি ইন্টারভিউ তো ক্র্যাক করতে হবে। আর নেক্সট হচ্ছে স্টেটস ইনক্লুডস, রাজ্যগুলোর মধ্যে কোন কোন রাজ্যগুলো থাকবে। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, কোন কোন রাজ্য বলতে এখানে পার্টিকুলার উল্লেখ করা হয়েছে যে দিল্লি এবং পন্ডিচেরি এটা কিন্তু থাকবে, কেননা এদের বিধানসভা আছে। জম্মু কাশ্মীর যে নতুন যে ইউনিয়ন টেরিটরি হয়েছে, তার ক্ষেত্রে বিধানসভা থাকলে তারাও হয়তো ইনক্লুড হতে পারে, এটা নতুন মডিফিকেশন হবে। এটা এতদিন যা ছিল সেই অনুযায়ী এটা বলা হয়েছে যে পূর্ণ রাজ্য যেগুলো, সেগুলোর বিধানসভার মেম্বাররা থাকবে, এবং কেন্দ্রশাসিত অঞ্চল এতদিন পর্যন্ত দিল্লি আর পন্ডিচেরি ছিল, তো তাদের বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এক কথাই হলো ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স। স্টেট লেজিসলেচার বলতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এখন অনেক রাজ্যে উচ্চকক্ষ থাকে, বাইক্যামেরাল বলা হয়, বিধান পরিষদ বলে যেটা, বিধান পরিষদের মেম্বাররা কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারে না, খেয়াল রাখবেন, প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করতে পারে না। তো ডু নট পার্টিসিপেট এখানে পার্টিকুলারলি উল্লেখ করা আছে, যাতে মনে রাখার সুবিধা হয়, যে নমিনেটেড মেম্বার্স অফ বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। এই নমিনেটেড মেম্বাররা, পার্লামেন্টের 2টো হাউসের নমিনেটেড মেম্বাররা অংশগ্রহণ করতে পারে না। অ্যান্ড অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্যের যে বিধানসভা তাদেরও নমিনেটেড মেম্বাররা কিন্তু পারে না, সেটা আগেই বলা হলো। এবং অল দ্য মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলস অফ স্টেটস, অর্থাৎ যেটা উচ্চকক্ষ রাজ্যগুলির ক্ষেত্রে বিধান পরিষদ বলা হলো, তাদের কোনো মেম্বারই কিন্তু পাবে না। There shall be uniformity in the scale of representation
অফ দ্য ডিফারেন্ট স্টেটস, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটা ইউনিফর্মিটি রাখা হয়। অ্যাট দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্টের ইলেকশনে অ্যাজ ফলোস, নিচের মতো করে। অর্থাৎ ভোট ভ্যালু, এটা খেয়াল রাখতে হবে, এটা পরীক্ষাতে আসে বা আসতে পারে। তো ইকুয়েশনগুলো খেয়াল রাখতে হবে, খুব সোজা। যে ভ্যালু অফ ভোট অফ অ্যান এমএলএ অফ এ স্টেট, একটা এমএলএ ভোট দিলে তার কত ভোট কাউন্ট করা হবে। তো সেটা এর আগে একবার বলছিলাম যে পপুলেশন অফ এ স্টেট, একটা রাজ্যের টোটাল জনসংখ্যা বা টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভার নির্বাচিত যতজন মেম্বার, যারাকে আমরা এমএলএ বলি, ইন্টু, এখানে স্টার মার্ক আছে দেখো, এটা স্টার মার্ক বলতে এটা কিন্তু ইন্টু 1/1000। অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি হিসেব করি, আমরা রাউন্ড ফিগারে ধরে নিলাম 9 কোটি জনসংখ্যা আছে এবং ইলেক্টেড এমএলএ হচ্ছে অ্যাকচুয়ালি 294, কিন্তু আমরা রাউন্ড ফিগারে 300 ধরে নিচ্ছি। তো টোটাল জনসংখ্যা হচ্ছে 9 কোটি। 9-এর পর কটা শূন্য আসবে, দেখ এখানে জায়গা হচ্ছে না, আমি আর লিখছি না, মুখে বলে দিচ্ছি। 9 কোটি, তো 9-এর পরে 7টা শূন্য থাকবে সম্ভবত, বাই হচ্ছে 300, অর্থাৎ 2টো শূন্য কাটবে, আর 1000 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে আরও 3টে শূন্য কেটে যাবে, অর্থাৎ 2টো পড়ে থাকবে। আর 9কে 3 দিয়ে 3, অর্থাৎ 300 থাকবে। তোমরা দেখবে একটা 9 কোটি বাই 300 ইন্টু 1/1000, 300 থাকবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা এমএলএ যদি ভোট দেয়, সেক্ষেত্রে তার ভোট কাউন্ট হবে কত, 300। এটা রাউন্ড ফিগারের হিসেব করা হলো, সেটা একটু কম হবে, রাউন্ড ফিগারে হয়তো নাও আসতে পারে। ভ্যালু অফ ভোট অফ অ্যান এমপি, এমপির ক্ষেত্রে ভোট ভ্যালু কত হবে? এমপির ক্ষেত্রে ভোট ভ্যালু সূত্রটা হচ্ছে টোটাল ভ্যালু অফ ভোটস অফ এমএলএ অফ অল স্টেটস। এইভাবে ওয়েস্ট বেঙ্গলের হয়তো 300 জন এমএলএর ক্ষেত্রে এক একজনের 300 করে যদি ভোট কাউন্ট হয়, সেক্ষেত্রে টোটাল হয়ে যাবে 9 আর 4টে শূন্য, অর্থাৎ 90,000। তাহলে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভোট ভ্যালু হলো 90,000। এইভাবে গোটা দেশের যত রাজ্য আছে, সব রাজ্যের এমএলএদের টোটাল ভোট ভ্যালু যা হবে, সেটা বাই হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্টের নির্বাচিত যত মেম্বার আছে, অর্থাৎ লোকসভার যতজন মেম্বার আছে, 543, আমরা বলতে পারি 543। এর লোকসভা রাজ্যসভার কম্পোজিশনগুলো তোমরা পরবর্তী নোটসে পড়বে। রাজ্যসভার ক্ষেত্রে 238 ইলেক্টেড, 250 টোটাল, 238 প্লাস 12 নমিনেটেড। তো 238 প্লাস হচ্ছে 543, ক্যালকুলেশন করলে যা হয়। তো এই টোটাল এমপি দ্বারা ওই এমএলএ সব রাজ্যের এমএলএ ভোট ভ্যালুকে ডিভাইড করতে হবে, দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে একটা এমপির ভোট ভ্যালু। এখান থেকে একটা প্রশ্ন একটু শোনার চেষ্টা করো, এই নোটসগুলো সরাসরি হয়তো বা বোঝার সুযোগ পেলে বুঝবে, কিন্তু আবার একবার শুনে বুঝতে না পারলে তোমরা অডিওটা রিপিট করে শুনবে একটু। যে লোকসভার এমপি এবং রাজ্যসভার এমপিদের ভোট ভ্যালু প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে একই না আলাদা, বোঝার চেষ্টা করবে। একজন লোকসভার এমপি এবং একজন রাজ্যসভার এমপি, এদের ভোট ভ্যালু একই না আলাদা। এখন যেহেতু টোটাল এমএলএর ভোট ভ্যালুকে ডিভাইড করা হচ্ছে লোকসভার আলাদা এমপিদের দিয়ে নয়, বা রাজ্যসভার আলাদা এমপিদের দিয়ে নয়, টোটাল লোকসভা রাজ্যসভা মিলিয়ে ভাগ করা হচ্ছে। অর্থাৎ একজন লোকসভার এমপির যা ভোট ভ্যালু হবে, একজন রাজ্যসভার এমপির ভোট ভ্যালু একই হবে। কথাটা আবার রিপিট করে শোনার চেষ্টা করবে। অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার এমপিদের ভোট ভ্যালু কিন্তু সেম। আরও একটা প্রশ্ন এখানে আসে, কনসেপচুয়াল প্রশ্ন আসে, যে সমস্ত রাজ্যের এমএলএদের ভোট ভ্যালু একই না আলাদা। এখন সেটা জনসংখ্যা কত এবং সেই রাজ্যের এমএলএ সংখ্যা কত, তার উপর নির্ভর করবে। যেহেতু এটা সব রাজ্যের জনসংখ্যা বা এমএলএদের সংখ্যার ভেরিয়েশন আছে, সেহেতু সব রাজ্যের এমএলএদের ভোট ভ্যালু মিল হবে না। ওয়েস্ট বেঙ্গলের একটা এমএলএ ভোট ভ্যালু যা হবে, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড বা বিহার বা উড়িষ্যার এমএলএদের ভোট ভ্যালু সেম হবে না। আলটিমেটলি এটাই মনে রাখো যে রাজ্য বিশেষে এমএলএদের ভোট ভ্যালু পরিবর্তন হয়, অর্থাৎ একই নয়, আলাদা আলাদা রাজ্যের এমএলএ ভোট ভ্যালু আলাদা, কিন্তু পার্লামেন্টের সমস্ত মেম্বারের ভোট ভ্যালু একই, সে লোকসভা মেম্বার হোক অথবা রাজ্যসভা মেম্বার হোক। এটা আলটিমেটলি মনে রাখবে। কয়েকটা তথ্য এখানে আছে, যে হেন্স
ভ্যালু অফ ভোট অফ এমএলএ অফ ইউপি, ইউপির এমএলএর ভোট ভ্যালু হচ্ছে সব থেকে বেশি, এবং সিকিমের এমএলএর ভোট ভ্যালু হচ্ছে লোয়েস্ট, সব থেকে কম। তথ্য মনে রাখবে। সেকেন্ড ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে আমরা জনসংখ্যা করছি, যে টোটাল জনসংখ্যাকে ভাগ করা হচ্ছে টোটাল এমএলএ দিয়ে, কিন্তু জনসংখ্যা কোন বছরে জনসংখ্যা ধরা হবে, এটা সেন্সাসের লাস্ট সেন্সাসের কিন্তু নয়। 1971 যে সেন্সাস হয়েছিল, অ্যামেন্ডমেন্ট 42তম অ্যামেন্ডমেন্ট সেন্সাস অফ 1971 ওয়াজ টু বি ফলো করা হয়েছিল টিল ফার্স্ট সেন্সাস আফটার 2000। 2000 সালের পরবর্তী সেন্সাস অর্থাৎ 2001-এ হয়েছিল, 2001 পর্যন্ত 1971 ফলো করা হয়েছিল। বাট ইন 2000 সালে ইউনিয়ন ক্যাবিনেট এক্সটেন্ডেড দ্য সেই নিয়মটাকে আরও বাড়িয়ে দিল আফটার 2026 বাই 81st অ্যামেন্ডমেন্ট 2001। 2001 সালে আরও একটা অ্যামেন্ডমেন্ট হলো, 81তম অ্যামেন্ডমেন্ট। তো সেই নিয়মটাকে অর্থাৎ 1971-এর সেন্সাস ধরে যে ভোট ভ্যালু ক্যালকুলেট করে সেটাকে 2026 সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। 2026 সালে যদি অ্যামেন্ডমেন্ট হয় তবে হয়তো পরিবর্তন হবে, নাও পরিবর্তন হতে পারে। অ্যামেন্ডমেন্ট তো হবেই, সেটা একই রাখতে পারে, আবার চেঞ্জ করতে পারে। এটা নিয়ে যথেষ্ট ডিবেট আছে যে বর্তমান সেন্সাস অনুযায়ী যদি ভোট ভ্যালু কাউন্ট করা হয় তো প্রেসিডেন্টের ভোটে প্রভাব তো পড়বেই। অর্থাৎ 1971 সালে কোনো একটা রাজ্যের জনসংখ্যা যা ছিল, বর্তমানে সেই রাজ্যের যে রাজ্যের বেশি জনসংখ্যা সেখানে হয়তো কমেছে, যে রাজ্যের কম জনসংখ্যা সেখানে হয়তো বেড়েছে, সেক্ষেত্রে ভোট ভ্যালু পরিবর্তন হবেই। এটা একটা ডিবেট চলছে। যাই হোক, পরীক্ষাতে যদি আসে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোন সালের সেন্সাসে জনসংখ্যা ধরা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু 1971। কোটার কথা আগে বলা হলো, যে ফর এ ক্যান্ডিডেট একটা নির্বাচনের ক্ষেত্রে টু বি প্রেসিডেন্ট হওয়ার জন্য ওয়ান মাস্ট ফুলফিল ইলেকটোরাল কোটা আর কি পূরণ করতে হবে, যেটা বলা হলো টোটাল যা ভোট, ভ্যালিড ভোট আর কি, কিছু ভোট ভ্যালিড হতে পারে, বাতিল হতে পারে, ভ্যালিড ভোট যা হবে বাই 2+1 অর্থাৎ 50% +1। ইলেকট্রাল কোডে মনে রাখবে, এটা 50% +1ও পরীক্ষা থাকতে পারে, আবার এইভাবেও থাকতে পারে বাই 2+1। টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড বাই 2+ হচ্ছে, মানে খেয়াল রাখবে। ডিসপিউট রিগার্ডিং ইলেকশন অফ প্রেসিডেন্ট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট এর নির্বাচন ইলেকশন সংক্রান্ত যদি ডিসপিউট কোনো বিতর্ক দেখা দেয়, সেটা ইনকোয়ার্ড অ্যান্ড ডিসাইডেড বাই সুপ্রিম কোর্ট, হুইচ ডিসিশন ইজ ফাইনাল। অর্থাৎ সুপ্রিম কোর্টই সেটা নিরসন করবে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কিন্তু ফাইনাল। এটা আর্টিকেল 71, খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল রাখবে। আর্টিকেল 71 ফার্দার স্টেট দ্যাট, এখানে আরও বলা আছে যে নো সাচ ডিসপিউটস ক্যান বি রেজড অন দ্য গ্রাউন্ডস অফ এনি ভ্যাকেন্সি ইন ইলেকট্রাল কলেজ। ইলেকট্রাল কলেজে যদি কোনো ভ্যাকেন্সি থাকে, অর্থাৎ 543টা লোকসভার মেম্বার, দেখা গেল 543টা নয়, অর্থাৎ ভ্যাকেন্সি যদি থাকে, কোনো এমপি বা এমএলএ যদি কোনো জায়গায় এমপি এমএলএ যদি ফাঁকা থাকে না থাকে, সেই সংক্রান্ত কোনো ডিবেট কিন্তু রেজড করা যাবে না। যাই হোক, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, খেয়াল রাখবে। এরপর হচ্ছে আর্টিকেল 58 কোয়ালিফিকেশন। প্রেসিডেন্ট হতে গেলে কী কী যোগ্যতা লাগবে, বয়সটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট মাস্ট বি সিটিজেন হতেই হবে, দেশের সাংবিধানিক যে কোনো পদ নিতে গেলে সিটিজেন অফ ইন্ডিয়া হতেই হবে, কোনো ফরেনার পাবে না। আর বয়সটা এখানে বেশি ইম্পর্টেন্ট, গভর্নরের ক্ষেত্রে শুধু 35, খেয়াল রাখবি। মাস্ট বি অফ 35 ইয়ার্স অফ এজ, 35 বছর বয়স হবে। মাস্ট বি কোয়ালিফাইড ফর ইলেকশন ফর মেম্বার অফ হাউস অফ দ্য পিপল। লোকসভার যে মেম্বার অফ হাউস অফ দ্য পিপল, অর্থাৎ লোকসভার মেম্বারের নির্বাচনের কোয়ালিফাইড যোগ্যতা থাকতে হবে। এই জায়গাটা অনেকে ভুল করে যে তাহলে তাকে কি লোকসভা মেম্বার হতে হবে, না। লোকসভা মেম্বার আলটিমেটলি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারে, হলে তাকে সেই লোকসভা মেম্বারশিপ ছাড়তে হবে। বলা হয়েছে মাস্ট বি কোয়ালিফাইড ফর, অর্থাৎ একটা লোকসভা হতে গেলে একজন লোকসভা মেম্বার হতে গেলে, এমপি হতে গেলে যে যোগ্যতা থাকা সে যোগ্যতা থাকতে হবে, কিন্তু লোকসভা মেম্বার হতে হবে না, মনে রাখবে। আর মাস্ট নট হোল্ড এনি অফিস অফ প্রফিট আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোনো লাভজনক পদে, এটাকে আবার লাভজনক পদে থাকতে পারবে না, অর্থাৎ এমন কোনো সংস্থায় থাকলো যেটা ভারত সরকারের আন্ডারে, অর গভর্নমেন্ট অফ এনি স্টেট, রাজ্য সরকারের আন্ডারে, অথবা অর এনি লোকাল অর আদার অথরিটি, অন্য কোনো অথরিটির আন্ডারে, যেটা হয়তো গভর্নমেন্ট অ্যাপ্রুভ, বা যাই হোক কোনো লাভজনক পদে আর কি
থাকতে পারে না, অর্থাৎ সে রাষ্ট্রপতি আছে, সেখান থেকে তো তাকে একটা বেতন দেওয়া, অ্যালোয়ান্সেস ভাতা দেওয়া হয়। সমান্তরালে সে অন্য কোনো সংস্থার ডিরেক্টর বা ইত্যাদি কোনো বড় পদে আছে, যেখান থেকে সে একটা আর্নিং হচ্ছে, তো এইরকম কোনো লাভজনক পদে সে থাকতে পারে না। যদি থাকে সেটা তাকে ছেড়ে দিতে হবে। নমিনেশন অফ এ ক্যান্ডিডেট ফর ইলেকশন টু দ্য অফিস অফ প্রেসিডেন্ট। নমিনেশন, কোনো একজনকে যদি প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য নমিনেটেড হতে হয়, সেক্ষেত্রে মাস্ট বি সাবস্ক্রাইব বাই অ্যাট লিস্ট 50 ইলেক্টর্স অ্যাজ প্রপোজার্স, অর্থাৎ যারা ভোট দিতে পায়, সে লোকসভা ইলেক্টেড বা রাজ্যসভা ইলেক্টেড বা বিধানসভার ইলেক্টেড মেম্বার হতে পারে। তো এরকম 50 ইলেক্টর্সকে প্রপোজার হিসেবে সাইন করতে হবে। অর্থাৎ প্রাথমিকভাবে 50 জনের সমর্থন লাগবে। প্রপোজার বলতে এখানে প্রস্তাবক বলা যেতে পারে, তার প্রস্তাব দেবে 50 জন যে অমুক লোককে আমরা প্রেসিডেন্ট পদে দাঁড় করাতে চাই। এবং 50 ইলেক্টর্স আর সেকেন্ডার্স, অর্থাৎ যে 50 জন প্রস্তাব দিল সেই প্রস্তাবটাকে আবার অন্য 50 জন সমর্থন করবে। 50-50 এই দুটো আর কি লিখিত সই লাগবে কাউকে যদি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করাতে হয়। এটা অনেকে তোমরা কোনো সভা দেখতে পারো, কোনো অধিবেশন বা সবার ক্ষেত্রে কি হয় যে প্রথমে একজন এসে বলে যে অমুকজনকে আজকের সভার চেয়ারম্যান বা সভাপতি ঠিক করা হলো। আরও তারপরে কিন্তু আরও একজন সেই একই মাইকে এসে আবার বলে যে আমি ওনার এই প্রস্তাবকে সবার পক্ষ থেকে বা যেভাবে না কোনো সমর্থন করলাম। তাহলে প্রথম যিনি বললেন যে তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হলো, ঠিক করা হলো, সেটা হচ্ছে প্রপোজার, এবং দ্বিতীয় যে ব্যক্তি সমর্থন করলো সেটাকে বলা হয় সেকেন্ড। এটা তোমরা অনেকে তোমার এক্সপিরিয়েন্স থাকতে পারে। যাই হোক, 50-50 খেয়াল রাখবে। এটা ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে 20-20 হয়ে যায়, অর্থাৎ 20 প্রপোজার এবং 20 ইলেক্টর্স। আর ভোটে দাঁড়াতে গেলে একটা সিকিউরিটি ডিপোজিটের ব্যাপার থাকে, যেটা এমএলএ ভোট বা এমপি ভোটে দাঁড়াতে গেলে একটা সিকিউরিটি ডিপোজিট লাগে। তো এই ক্ষেত্রেও কিন্তু এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু মেক এ সিকিউরিটি ডিপোজিট অফ রুপিস 15,000, 15,000 টাকা আরবিআইতে জমা করতে হবে। এবং টোটাল যা ভোট তার 1/6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ যদি সে ভোট না পায় তাহলে সেই টাকাটা ফেরত পাবে না, আর 6 ভাগের 1 ভাগ যদি বা তার বেশি ভোট পেয়ে গেলে টাকাটা ফেরত পেয়ে যাবে। তো লায়াবল টু বি ফরফিটেড মানে এটার পাবে না টাকাটা, এটাকে জামানত জব্দ হয়ে যাবো বলে বাংলাতে। ইন কেস ক্যান্ডিডেট ফেলস টু সিকিউর 1/6 অফ দ্য ভোটস পোল, টোটাল যা ভোট পড়বে তার 6 ভাগের 1 ভাগ যদি না পায় তাহলে সেই টাকাটা আর ফেরত পাবে না। এরপরে হচ্ছে কন্ডিশনস টু প্রেসিডেন্সিয়াল অফিস। প্রেসিডেন্সিয়াল অফিসের কন্ডিশন কি? শ্যাল নট বি মেম্বার অফ এনি হাউস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের যে দুটি কক্ষ, কোনো হাউসেরই সে মেম্বার হতে পারবে না, থাকতে পারবে না। অ্যান্ড স্টেট লেজিসলেচার, অর্থাৎ বিধানসভা বিধান পরিষদের মেম্বার সে থাকতে পারবে না। অ্যান্ড ইফ হি যদি সে থাকে দেন মাস্ট ভ্যাকেট দ্য সিট। প্রেসিডেন্টের পদে যদি সে নির্বাচিত হয়ে যায় তখন তাকে সেটাকে ভ্যাকান্ট করতে হবে, খালি করতে হবে, ছেড়ে দিতে হবে। আর শ্যাল নট হেল্ড এনি আদার অফিস অফ প্রফিট, আগেও বলা হলো যে লাভজনক কোনো সংস্থা বা পদে থাকতে পারবে না। ইমিউনিটিজ টু দ্য প্রেসিডেন্ট। ইমিউনিটিজের অর্থ রক্ষা কবচ। এটা সাধারণ মানুষ যে রক্ষা কবচগুলো পাবে না, সাধারণ নাগরিক, সেক্ষেত্রে প্রেসিডেন্ট তার পদের জন্য কী কী অতিরিক্ত রক্ষা কবচ পাবে? পার্সোনাল ইমিউনিটি ফ্রম লিগ্যাল লায়াবিলিটিজ ফর হিজ অফিসিয়াল অ্যাক্টস। অফিসিয়াল যে কোনো কাজকর্মের জন্য সে ইমিউনিটি পাবে লিগ্যাল লায়াবিলিটি থেকে। অর্থাৎ সাধারণভাবে আমরা আধিকারিকদের কথা যদি ভাবি, সে ভিডিও, এসডিও বা যে কোনো উচ্চ আধিকারিক হতে পারে, সেক্রেটারি হতে পারে, তো তারা অফিসিয়াল যে ডিসিশনগুলো নেয় তার বিরুদ্ধে প্রচুর কিন্তু সাধারণ মানুষ তার এগেনস্টে কিন্তু কোর্টে কেস করে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যথারীতি হিয়ারিংয়ে যেতে হয়, কোর্ট কল করে। তো এরা কিন্তু আধিকারিক, এরা ইমিউনিটি পায় না। কিন্তু প্রেসিডেন্টের কোনো ডিসিশনের জন্য কেউ কিন্তু কেস করতে পারবে না তার অফিসিয়াল কোনো ডিসিশনের জন্য, তো এক্ষেত্রে সে রক্ষা কবচ পাবে। নেক্সট হচ্ছে ইমিউন ফ্রম এনি ক্রিমিনাল প্রসিডিং ডিউরিং হিজ টার্মস অফ অফিস।
যতদিন সে অফিসে থাকবে, অর্থাৎ 5 বছরের মেয়াদ আমরা ধরে নিই, 5 বছরের মেয়াদকালে ক্রিমিনাল প্রসিডিংস, ক্রাইম জনিত কোনো প্রসিডিং তার এগেনস্টে করা যাবে না। কেউ ক্রাইম সংক্রান্ত তার এগেনস্টে কোনো কেস ফাইল করতে পারবে না। মেন্স ক্যান নট বি ইমপ্রিজেন্ট অর অ্যারেস্টেড। ক্রাইম কেসেই কিন্তু তাকে বন্দি করা হয় বা অ্যারেস্ট করা হয়। হাউএভার সিভিল প্রসিডিংস ক্যান বি ইনস্টিটিউটেড, কিন্তু সিভিল প্রসিডিংস, যেটাকে দেওয়ানি মামলা বলা হয়, মূলত জমি সংক্রান্ত বা কারোর সাথে বিবাদ সংক্রান্ত হতে পারে, এটা করা যেতে পারে ইন হিজ টার্ম অফ অফিস, তার মেয়াদকালে, উইথ রেসপেক্ট টু WRT, মানে উইথ রেসপেক্ট টু হিজ পার্সোনাল অ্যাক্টস, তার ব্যক্তিগত কাজের বিষয়ে, গিভিং 2 months অফ নোটিস প্রায়র টু দ্য প্রসিডিংস। সেই সিভিল প্রসিডিং শুরু করার আগে 2 মাস আগে তাকে কিন্তু নোটিশ দিতে হবে। তো 2 মাসের সময় দিয়ে তাকে সিভিল প্রসিডিংসে ইনভলভ করা যেতে পারে, কিন্তু কোনো ক্রিমিনাল কেস তার এগেনস্টে করা যাবে না। ওথ বাই প্রেসিডেন্ট, আর্টিকেল খুব ইম্পর্ট্যান্ট, শপথ বাক্য। প্রেসিডেন্ট টেক্স ওথ, শপথ প্রেসিডেন্টকে নিতে হয়। কার উপস্থিতিতে, খুব ইম্পর্ট্যান্ট, ইন প্রেজেন্স অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান যে বিচারপতি, তার উপস্থিতিতে তাকে শপথ নিতে হবে। চিফ জাস্টিস যদি অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে সিনিয়র মোস্ট যে জাজ থাকবে সুপ্রিম কোর্টের, তার উপস্থিতিতে নেবে। যাই হোক, চিফ জাস্টিসের খেয়াল রাখতে হবে। টু প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড ল, তার ওথে যে গুরুত্বপূর্ণ একটা বাক্য, এটা পরীক্ষাতে দেই, যে এই লাইনটা তুলে দিয়ে বলবে যে এই ওথটা কে নেই, প্রেসিডেন্ট নেই না চিফ জাস্টিস নেই, এরকম একটা থাকতে পারে। তো প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন ল, গভর্নরের ক্ষেত্রেও কিন্তু সেম টাইপের ওথ আছে। তো কার উপস্থিতিতে ওথ নেই, এবং ওথের এই লাইনটা একটু খেয়াল রাখতে হবে। টার্মস অফ অফিস অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের মেয়াদ কতদিন, অর্থাৎ আগেই জানা গেছে 5 বছর। আর্টিকেল 56 খেয়াল রাখতে হবে। প্রেসিডেন্ট শ্যাল হোল্ড দ্য অফিস অফ টার্ম অফ 5 years, 5 বছর আর কি অফিস ধরে রাখে। ফ্রম দ্য ডেট হি এন্টার্স আপন হিজ অফিস, এটা খেয়াল রাখতে হবে যে 5 বছর কখন থেকে কাউন্ট হবে, যেদিন নির্বাচনে জিতে গেল সেদিন থেকে, যেদিন নমিনেশন হলো সেদিন থেকে, কবে থেকে সেটা, হি এন্টার্স আপন হিজ অফিস, যেদিন অফিসে সে প্রবেশ করলো সেদিন থেকে কিন্তু 5 বছর কাউন্ট করা। এটা কিন্তু পরীক্ষায় থাকে যে কখন থেকে 5 বছর কাউন্ট করা হয়। ইভেন আফটার এক্সপায়ারি অফ হিজ টার্মস, 5 বছরের মেয়াদ শেষের পরেও হি শ্যাল কন্টিনিউ ইন অফিস, তার অফিস চালিয়ে যেতে পারে। হি শ্যাল কন্টিনিউ হিজ অফিস আনটিল হিজ সাকসেসর এন্টার্স আপন হিজ অফিস, অর্থাৎ সে তার অফিস কন্টিনিউ করতে পারে যতক্ষণ পর্যন্ত না তার সাকসেসর, অর্থাৎ তার উত্তরসূরি অফিসে প্রবেশ করে। অর্থাৎ কোনো পরিস্থিতিতে যদি 5 বছর হয়ে গেলেও নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব না হয়ে ওঠে, সেক্ষেত্রে নতুন প্রেসিডেন্ট আসা পর্যন্ত পুরনো প্রেসিডেন্ট 5 বছর হয়ে গেলেও সে কিন্তু অফিস চালিয়ে যেতে পারবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মে রিজাইন হিজ অফিস বিফোর দ্য এক্সপায়ারি অফ হিজ নর্মাল টার্মস অফ 5 years, 5 বছরের পূর্বেই কিন্তু সে রিজাইন করতে পারে, পদত্যাগ করতে পারে, বাই রাইটিং টু দ্য ভাইস প্রেসিডেন্ট। অর্থাৎ রিজাইনেশন লেটারটা কাকে দেবে, ভাইস প্রেসিডেন্টকে দেবে। উল্টো অপরপক্ষে ভাইস প্রেসিডেন্ট আবার রিজাইন করতে গেলে প্রেসিডেন্টকে রিজাইনেশন লেটার দেবে, অর্থাৎ তারা পরস্পরকে রিজাইনেশন লেটার দিয়ে রিজাইন করতে পারে। এখন 5 বছর আগেই যদি সে রিজাইন দিয়ে দেয়, বা কোনো ডেথ হয়ে যায়, বা ইমপিচমেন্ট যদি হয়ে যায়, ইমপিচমেন্টটা নেক্সট পেজে আছে, আমরা পরবর্তী ভিডিওতে পার্টে বলা হবে, এটা 2-3টে পার্টে আর কি ভিডিওটা দেব। তো ইমপিচমেন্ট হয়ে গেলে বা ডেথ হয়ে গেলে বা রিজাইন করে দিলে সেই শূন্য পদে আর কি কিছুদিনের জন্য সাময়িকভাবে প্রেসিডেন্টটা কে চালাবে, ভাইস প্রেসিডেন্ট। এখন ভাইস প্রেসিডেন্ট যদি আনঅ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি আনঅ্যাভেলেবল থাকে, সেক্ষেত্রে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট সে প্রেসিডেন্ট পদ চালাবে। এবং পরবর্তী এতে তোমরা পড়বে যে ম্যাক্সিমাম 6 মাস আর কি উইদাউট ইলেকশন রাখা যেতে পারে, 6 মাসের মধ্যে ইলেকশন কিন্তু করতে হবে, এটা একটা নিয়ম আছে। এই মোটামুটি ফার্স্ট পার্ট দেখো।